নামের এক গ্রামে কিষান নামে এক গরিব কুমোর থাকত। কিষানের পরিবারে কেউ ছিল না। সব দুঃখ কষ্ট সঙ্গী করে সে তার জীবন কাটাচ্ছিল। বাসন নিন, বাসন নিন, মাটির তৈরি মজবুত বাসন নিন, হাঁড়ি, মটকা, সুরাহি, মাটির তৈরি চুলা নিন। ঠিক তখনই বাজারে আরেক কুমোর আসে। আরে ও ভাই কিষান, আরে ধীরে বল ভাই, কত জোরে ডাকছিস? এমনভাবে যদি বাসন বিক্রি হতে লাগতো তাহলে তো কথাই ছিল না। আমি তোকে কতবার বলেছি তোর বাসন কেউ নেবে না, তবুও তুই প্রতিদিন মুখ তুলে বাজারে কেন চলে আসিস? এদিকে একবার তাকিয়ে দেখ, আমি এত অল্প সময়ে কতগুলো বাসন বিক্রি করে ফেলেছি, আর তুই এখনো বাসন নিন বাসন নিন বলে ডাকছিস। ওই কুমোর কিষণকে নিয়ে ঠাট্টা তামাশা করে, আর কিষণ খুবই দুঃখ পেয়ে যায়। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু কিষণের একটাও বাসন বিক্রি হয় না। সে খালি হাতেই বাড়ি ফিরে আসে। হে ভগবান, আজও খালি হাতেই বাড়ি ফিরতে হলো। এত পরিশ্রম করার পরও আমাকে না খেয়েই ঘুমোতে হয়। জানি না কবে আমার ভাগ্য বদলাবে আর আমিও ধনী হব। জানি না কোন ভুল করেছি যে ভগবান আমাকে এমন শাস্তি দিচ্ছেন। চলো না খেয়েই ঘুমিয়ে পড়ি, আর কি বা করব। এ কথা বলে কিষণ খালি পেটেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালেও সে আবার তার মাটির তৈরি বাসন নিয়ে বাজারে আসে এবং প্রতিদিনের মতোই ক্রেতাদের ডাকতে থাকে। নিন ভাই নিন, মাটির তৈরি বাসন নিন, টাটকা মজবুত মাটির বাসন নিন, খুব ভালো, খুব শক্ত, একদম টেকসই। আরে ভাবি, আজ তো নিন। আরে দিদি, আপনাকে দেখিয়ে দিই, খুব ভালো বাসন বোন, অন্তত একবার দেখে তো নিন। ঠিক তখনই গ্রামের কয়েকজন লোক সেখানে এসে যায়। আরে অভাগা কুমোর, ওরে ফাটা কপালের মানুষ, তোর সঙ্গে কথা বলতেও কেউ রাজি নয়, তাহলে তোর কাছ থেকে কেউ বাসনই বা কেন কিনবে বল? কিন্তু কেন? কেউ আমার সঙ্গে কথা বলে না কেন? আরে ভাই, কথা বলে না কারণ তুই মনহুস, এই জন্যেই কেউ তোর সঙ্গে কথা বলে না, আর কেউ তোর কাছ থেকে বাসনও নেয় না, বুঝেছিস? আর নয়তো কি, তোর কাছ থেকে বাসন নিয়ে আমরা কি আমাদের বাড়িতে বিপদ ডেকে আনবো? তুই নিজেই মনহুস, আর তোর এই বাসনগুলিও মনহুস, অভাগা কোথাকার। গ্রামবাসীদের এমন কথা শুনে কিষান ভেতরে ভেতরে ভেঙে পড়ে। আমি মনহুস নই, আপনারা আমাকে এভাবে কটাক্ষ করছেন কেন? আচ্ছা, ধরেই নিলাম আমি মনহুস, কিন্তু আমার বাসন তো মনহুস হতে পারে না, তাই না? আপনারা ওগুলো তো কিনতে পারেন, এতে কি সমস্যা? না ভাই, না না না, মাফ কর, তোর বাসন নিয়ে আমরা এত বড় ঝুঁকি নিতে পারি না। ঠিক তখনই গ্রামের মুখিয়া সেখান দিয়ে যাচ্ছিলেন। কিষণের দোকানের লোকজনের ভিড় দেখে তিনি সেখানে চলে আসেন। আরে ভাই, এত সকাল সকাল কি ব্যাপার চলছে? হঠাৎ সবাই এখানে কেন জড়ো হয়েছে? কি কথা? বিষয়টা এই মুখিয়াজি, আমরা কিষণকে বলছিলাম যে তুই তোর এই বড়িয়া বিছানা আর তোর এই মনহুস বাসনপত্র গুটিয়ে নিয়ে চলে যা। তোর বাসন কেউ নেবে না, কারণ তুই নিজেই মনহুস আর তোর বাসনও ভীষণ মনহুস। আপনারা এমন কথা বলবেন না। আমি পরিশ্রম করি, খুব কষ্ট করে আমি আমার বাসন বানাই, সেগুলো মনহুস হতে পারে না। আচ্ছা, যদি এমনই হয় তাহলে আমি কিষণের বাসন কিনে দেখতে চাই, শেষ পর্যন্ত আমার সঙ্গে কি হয়। আরে 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 মুখিয়াজি, এমন করবেন না, আপনি ফেঁসে যাবেন, কোথাও বড় বিপদে পড়ে যাবেন। আরে ভাই, আমরা যদি কিনেই না দেখি তাহলে জানবো কি করে যে ওর বাসন মনহুস? আমি একবার কিনে দেখতেই চাই ওর বাসন বাড়িতে আনলে কোনো অঘটন ঘটে কিনা। যদি কিছু ভুল হয় তাহলে প্রমাণ হয়ে যাবে যে ওর বাসন আর ও নিজেই মনহুস। চল ভাই কিষণ, আমাকে দে, আর শোন, ভালো আর মজবুত টেকসইগুলোই দেবে, বুঝেছিস? জি জি মুখিয়াজি, আমি আপনাকে একদম সবচেয়ে মজবুত মটকাটাই দেব, একটু অপেক্ষা করুন। এই নিন, এইটা আমি দেখে নিয়েছি, এই মটকা কখনোই ভাঙবে না, খুবই শক্ত। মুখিয়া মাটির তৈলি দুটো মটকা নিয়ে বাড়ির দিকে চলে যান।
আর কিষানও সন্ধ্যায় বাজার গুটিয়ে বাড়ি ফিরে আসে। আজ তার কাছে কিছু টাকা ছিল, তাই সে খুবই খুশি হয়। হ্যাঁ, বাহ 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 বাহ, আজ তো বেশ মজা হলো। যদি প্রতিদিনই আমার বিক্রি এমন হতো। যাই হোক, আমি পরিশ্রম করা ছাড়ব না। পরদিন সকালে মুখিয়ার স্ত্রী গৌরী অসুস্থ অবস্থায় এক খাটিয়ার ওপর শুয়েছিলেন। বাইরে থেকে মুখিয়া বৈদ্য মাধবকে নিয়ে আসেন। বৈদ্যজি, আরে দেখুন না, আমার স্ত্রী গৌরীর কি হয়ে গেছে। বৈদ্য মাধব গৌরীকে পরীক্ষা করে তারপর বলেন, দেখুন মুখিয়াজি, আপনার স্ত্রী খুবই ভয়ঙ্কর এক রোগে আক্রান্ত হয়েছেন। এই রোগ থেকে সেরে ওঠা খুব কঠিন। এই কথা শুনে মুখিয়া আর গৌরী দুজনেই চমকে যান। কি? আরে আপনি এসব কি বলছেন বৈদ্যজি? আপনার কাছে নিশ্চয়ই কোনো চিকিৎসা আছে। আপনি টাকার চিন্তা করবেন না, যত মুদ্রা লাগবে বলুন, আমি দিতে রাজি। মুখিয়াজি, এই রোগের চিকিৎসা টাকায় হয় না, এর চিকিৎসা খুঁজে পাওয়াই খুব কঠিন। এখন এতে আমি কিছুই করতে পারছি না, ক্ষমা করবেন। আর যদি এর কোনো চিকিৎসা পাওয়া যায়, আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। এ কথা বলে বৈদ্য মাধব সেখান থেকে চলে যান। হে ভগবান, এ কোন রোগ যার কোনো চিকিৎসাই নেই? জানি না হঠাৎ করে এসব কিভাবে হলো। রাত পর্যন্ত তো আমার শরীর একদম ভালোই ছিল। মুখিয়ার মুখ রাগে লাল হয়ে যায়। এটা দেখে গৌরী বলে, আরে, আপনার কি হয়েছে? এত রাগ করছেন কেন? আর রাগ করব না তো কি করব বলো? হ্যাঁ, এই সব ওই মটকার কারণেই হয়েছে। গৌরী, আমি কিষানের কাছ থেকে মটকা কিনেছিলাম এবং কালই সেগুলো বাড়িতে এনেছিলাম, আর এই কারণেই তুমি অসুস্থ হয়ে পড়েছ। কি বলবো, গ্রামবাসীরা ঠিকই বলেছিল। এখন তোমাকে কে বোঝাবে? আমি তো কালই তোমাকে বলেছিলাম এই মটকাগুলো ওকে ফেরত দিয়ে দাও, না হলে বাড়িতে কোনো না কোনো অঘটন অবশ্যই ঘটবে। দেখো, এখন তোমার ভুলের শাস্তি আমাকে পেতে হচ্ছে। তুমি কি জানো না ও মানহুস, তার বাসনপত্র পুরো গ্রামে কেউ নেয় না, তাহলে তুমি কেন নিলে? আরে, আমি তো শুধু দেখতে চেয়েছিলাম এই সব কথা সত্যি নাকি মিথ্যে, নাকি শুধু নাটক আর ফালতু গুজব। আমার কি জানা ছিল যে আমি নিজেই ফেঁসে যাব? তা দেখলে তো, এখন দেখার কি দরকার ছিল? আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের দিকে কি তাকিয়ে আছো? যাও, এই মটকাগুলো কোথাও ফেলে দাও। হ্যাঁ, একদম ঠিক বলেছ গৌরী। আমি এই মটকাগুলো বাড়ির বাইরে ফেলে দেব, আর আমি এই মুহূর্তেই গ্রামে যাচ্ছি ওই কিষণের খবর নিতে আর সব গ্রামবাসীকে জড়ো করতে। সে আমার বাড়ি ধ্বংস করার চেষ্টা করেছে, তাই না? থামো না। হ্যাঁ, যাও, ওই মনহুসকে শিক্ষা দাও। শেষ পর্যন্ত ওর কারণেই আজ আমার এই অবস্থা। প্রথমে মুখিয়া দুটো মটকা তুলে নিয়ে বাড়ি থেকে দূরে গিয়ে ফেলে দেয়। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে গ্রামের বাজারে যায়, যেখানে কিষণ তার দোকান বসাতো। মুখিয়াকে এত রাগান্বিত দেখে কিষণ একটু দ্বিধা নিয়ে জিজ্ঞেস করে, রাম রাম মুখিয়াজি, কি ব্যাপার? আপনি এত রেগে আছেন কেন? রাগ করব না তো কি করব, অভাগা কোথাকার। আরে, আপনি এমন কথা বলছেন কেন? কি হয়েছে সেটা তো বলুন। সবাই কান খোলা রেখে শোনো, আজ থেকে এই মনহুসের কাছ থেকে কেউ কোনো বাসন কিনবে না। এর বাসন যদি তোমরা ঘরে নিয়ে যাও, তাহলে এটা তোমাদের পুরো জীবন ধ্বংস করে দিতে পারে। কিন্তু কেন মুখিয়াজি, কি হয়েছে? তোমাদের মধ্যে কিছু লোক জানো, গতকাল আমি এই মনহুসের উপর দয়া করে এর কাছ থেকে দুটো মাটির ঘড়া মটকা কিনেছিলাম। আমার কি জানা ছিল যে এই মটকাগুলো এত বড় অঘটন ঘটাতে পারে? এই মনহুসের মটকাগুলো যখন থেকেই আমার বাড়িতে এসেছে, তখন থেকেই আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। শুধু তাই নয়, বৈদ্য মাধবও বলে দিয়েছে যে এই রোগের কোনো চিকিৎসা নেই। আমি কি করব বলো?
এই জন্যেই তো মুখিয়াজি আমরা আপনাকে বারবার মানা করছিলাম এই মানহুসের কাছ থেকে মটকা নেবেন না নেবেন না। আপনি তো তখন রাগের মাথায় বলেছিলেন নিয়ে দেখিই তো দেখেই নিলেন। আমি বলছি আপনার স্ত্রী এই মটকার কারণেই অসুস্থ হয়েছে, মানহুস মটকা। আমি তো বলি একে আমাদের গ্রামে বাজার বসাতেই দেওয়া উচিত নয়। একদম ঠিক কথা বলেছ রামু। যদি একে বাজারে বিক্রি করার অনুমতি না দেওয়া হয় তাহলে গ্রাম নিরাপদ থাকবে। চল ভাই, এখন তোর বড়িয়া বিছানা, পোকলা পুটলি সব তুলে নে। চল চল, এখান থেকে বেরোয় যা। কি দেখছিস? তুলে নে আর বেরিয়ে যায় এখান থেকে। আরে আপনারা সবাই আমার উপর এমন এমন অভিযোগ দিচ্ছেন কেন? মুখিয়াজির স্ত্রী কিভাবে আমার মটকার কারণে অসুস্থ হতে পারেন? বেশি কথা বলার দরকার নেই, বুঝেছিস? তুই নিজেই মনহুস আর তোর বাসনও মনহুস, আর এই মনহুস বাসনের কারণেই আমার স্ত্রী অসুস্থ হয়েছে। এখন আর কিছু শুনতে চাই না, তাড়াতাড়ি তোর বড়িয়া বিছানা তুলে এখান থেকে বেরিয়ে যা। এ কথা বলে মুখিয়া আর সব গ্রামবাসী নিজেদের বাড়ি চলে যায়। কিষণ চোখে জল নিয়ে নিজের সঙ্গে কথা বলে। রে, এখন এটাই শুধু দেখার বাকি ছিল ভগবান। কোনো মতে গতকালের দিনটা পার করেছিলাম, কিন্তু সেটাও ব্যর্থ হয়ে গেল। যাই হোক, তবু আমি এখান থেকে আমার বাজার তুলতে পারি না, কারণ সেটা করলে আমি তো না খেয়েই মরে যাব। না না না, আমি এখানেই বাজার বসাবই। হ্যাঁ। এই কথা বলে কিষণ আবারও পরিশ্রমে লেগে যায়। অনেক সময় পেরিয়ে যায়। তারপর মুখিয়া আবার দুজন পাহালবানকে সঙ্গে নিয়ে সেখানে আসে। আরে মনহুস কোথাকার, এখনো তুই এখান থেকে তোর জিনিসপত্র তোলাসনি? হ্যাঁ, লাথি খেলে বুঝবি নাকি? কেন? দেখুন মুখিয়াজি, যদি আমি এখান থেকে আমার জিনিসপত্র, আমার বাজার তুলে নিই, তাহলে ভাবুন তো আমার কি হবে, আমি কিভাবে বেঁচে থাকব? ও, তাহলে এর মানে তুই এখান থেকে বাজার তুলবি না? দেখ, আমি কথা ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করব না, সোজা সোজা উত্তর দে, তুলবি না তুলবি? হ্যাঁ না না? তুই এখান থেকে তোর বাজার তুলবি না তুলবি? মুখিয়ারের সামনে কথা বলার সাহস কিষণের ছিল না, কিন্তু কোনো মতে সাহস জোগাড় করে সে বলে ওঠে, না, আমি বাজার তুলতে পারবো না। আরে তোর এত সাহস! দাঁড়া, আমি তোকে এখনই দেখাচ্ছি। পেহলওয়ানরা, একে ভালো করে মারো তো, এমন মারো যেন মাসের পর মাস দাঁড়াতে না পারে। মারো শালাকে, অভাগা কখাকার। মুখিয়াজি, মাফ করে দিন, এইসব করবেন না। আমি গরিব মানুষ, আমি যদি এখানে বাজার না বসাই তাহলে না খেয়েই মরব। মুখিয়াজি, একটু বুঝুন। তোর জন্যে আমার স্ত্রী মরতে বসেছে আর আমি তোর কথা শুনবো? রে পাহালওয়ানরা, কি দেখছো? দেরি করছো কেন? মারো এই মনহুসকে, মারো শালাকে। মুখিয়ার লোকজন খুবই নিষ্ঠুরভাবে কিষানকে মারতে শুরু করে। কিষানের অবস্থা শোচনীয় হয়ে যায়। তারপর মুখিয়া আর তার লোকজন সেখান থেকে চলে যায়। কিষান কোনো মতে তার মাটির তৈরি বাসনপত্র গুটিয়ে বাড়ি ফিরে যায়। এদিকে কিষণের সঙ্গে যা হয়েছে সেই খবর রাধার কানে যায়, যে কিষণকে ভালোবাসত। খবর পেয়েই সে তাড়াতাড়ি কিষণের কাছে আসে। কিষণ, তোমার সঙ্গে যা হয়েছে শুনে খুব কষ্ট লাগছে, কিন্তু মুখিয়া আর গ্রামবাসীরা তোমার সঙ্গে ঠিক করেনি। হ্যাঁ রাধা, সত্যি ওরা আমার জীবনটাই ধ্বংস করে দিয়েছে। মুখিয়াজি স্ত্রী অসুস্থ হয়েছে, তার সঙ্গে আমার বা আমার বানানো বাসনের কি সম্পর্ক? সত্যি বলছি রাধা, সবাই পাগল। পাগল? তোমার মধ্যে কোনো দোষ নেই কিষণ, কিন্তু ভাগ্য তোমার সঙ্গে নেই। ভাগ্যের কথা বলো না রাধা, ভাগ্য আমাকে কোথায় এনে ফেলেছে দেখো। দেখছো তো মুখিয়ার লোকজন আমার কি দশা করেছে। আমি বুঝতে পারছি কিষণ, কিন্তু ভাগ্যের সামনে সবাই হেরে যায়। তুমি চিন্তা করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। এখন তো আমি ঠিকমতো হাঁটতেও পারছি না, তাই আমার কাজও কয়েকদিন বন্ধ থাকবে। এতদিন আমি কিভাবে চলব? তার উপর তোমার সঙ্গে আমি বিয়ে কিভাবে করব? আমার এই গরিব অবস্থা দেখে তোমার বাবা কোনো দিনই এই বিয়েতে রাজি হবেন না। রাধা, দেখো কিষণ, একদিন তোমার ভাগ্যও বদলাবে। এখন আমাদের বিয়ের কথা কিছুদিনের জন্য ভুলে যাও। এখন তোমার শরীরের দিকে মন দাও। চলো,
বিয়ের কথা আপাতত বাদই দিলাম। কিন্তু আমি এই অবস্থায় কিভাবে কাজ করব? কাজ না থাকলে তো আমার সংসার চালানোই কঠিন হয়ে যাবে। ওর চিন্তা তুমি করো না কিশন, আমি তো আছি। আমি প্রতিদিন তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেব। তুমি বেশি দুশ্চিন্তা করো না, শুধু বিশ্রাম নাও। না রাধা, তুমি এটা কিভাবে করতে পারো? যদি তোমার বাবার কাছে খবর পৌঁছে যায় তাহলে উনি তো মুখিয়ার মতো আমাকেও মারবেন। এমনিতেই উনি এই সম্পর্কটা পছন্দ করেন না, তার ওপর এসব। না 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 না, এমন কিছু হবে না। তুমি একটুও চিন্তা করো না। চলো, এখন তুমি বিশ্রাম নাও। সন্ধ্যার খাবার আমি নিয়ে আসব, ঠিক আছে? এখন আমি চলি, তুমি নিজের খেয়াল রেখো। এই কথা বলে রাধা সেখান থেকে চলে যায়। রাধার এই ভালোবাসা দেখে কিশন মনে মনে খুব খুশি হয়, কারণ পুরো গ্রাম কিশনের বিরুদ্ধে ছিল, আর তার জীবনে একমাত্র রাধাই ছিল যে তার পাশে দাঁড়িয়েছিল। এভাবেই রাত হয়ে যায়। রাধার বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। তখন রাধা কিশনের জন্য একটি পোটলায় কিছু রুটি আর সবজি নিয়ে তার বাড়িতে যায়। আরে বাহ রাধা, তুমি এসে পড়েছ। আমি তো তোমারই অপেক্ষা করছিলাম। দেরি হয়ে গেল কিশন আসতে। কোনো কথা নয় রাধা, কিন্তু কেউ টের পায়নি তো? না, সবাই ঘুমিয়ে পড়েছিল। পরে তোমার জন্য খাবার বানিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে। বাহ 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 রাধা, তুমি তো আমার মন জয় করে নিয়েছো। আমার এত খেয়াল রাখার জন্য সত্যি বলতে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। তারপর যখন সকাল হয়ে যায় তখন কিষান বাড়ি থেকে বেরিয়ে যায়। কিষান বেরোয়ার পর সেখানে রাধা আসে। রাধা তার বাড়িতে প্রবেশ করার পর দেখে যে সেখানে কিষান নেই। অন্যদিকে কিষান তখন অনেক পথ পাড়ি দিয়ে একটি জঙ্গলে চলে আসে। তারপর সে একটি গাছের ছোপড়ার মধ্যে বসে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় সেখানে একটি সাধুর উৎপত্তি হয়। আরে কে তুমি? হঠাৎ কোত্থেকে চলে আসলে? একটু আগে তো দেখলাম তুমি এখানে ছিলে না। আমি একজন সাধু। আমি জানি তুমি এখানে কেন বসে আছো আর কোন কারণে তোমার মন খারাপ। তুমি একজন কুমার, কিন্তু তোমার কোনো কিছুই কেউ কিনতে চায় না। সবার ভেতরে একটা মিথ্যা ধারণা রয়েছে যে তোমার জিনিসপত্র যে কিনবে সে অসুস্থ হয়ে যাবে কিংবা তার কোনো ক্ষতি হয়ে যাবে, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, এটা আমিও জানি, কিন্তু কি করব বলুন? আমার তো সমাজে চলা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কোনো ব্যাপার নয়, আমি এখানে শুধু শুধু তোমার সাথে কথা বলার জন্য আসিনি। আমি তোমার সমস্যার সমাধান করার জন্য এসেছি। এই দেখো, এটি হচ্ছে একটি জাদু কাঠি। এই কাঠির বিশেষ গুণ হচ্ছে এর কাছে তুমি যা চাইবে তাই পাবে। এটা কিনে নেওয়ার পর থেকে তোমাকে আর কোমরগিরি করতে হবে না, এবং কি তোমার জিনিসপত্র কারো কাছে বিক্রি করতে হবে না। এটার বিশেষ আরও একটি গুণ রয়েছে, এটি যে কোনো অসুস্থ রোগীকে একদম সম্পূর্ণ সুস্থ করে দিতে পারে। এই কথা বলে সাধুটি এখান থেকে চলে যায়। তারপর কিষান তার এই জাদুর কাঠি নিয়ে সোজা সে মুখিয়ার বাড়ির দিকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে সে মুখিয়ার বাড়িতে চলে আসে। মুখিয়ে তো তাকে দেখে অনেক বেশি রেগে যায়। কি ব্যাপার কিষান, তোর সাহস তো দেখে খুব বেশি হয়ে গেছে তো। তোকে বাজারে দোকানপাট দিতে নিষেধ করেছে, কিন্তু তুই তো আমার বাড়িতে এসে বসে আছিস। এক্ষুনি তুই এখান থেকে চলে যা, নয়তো কিন্তু আমি এখন আমার লোকদেরকে ডাক দেব। মুখিয়াজি, আমি এখানে আমার নিজের জন্যে আসিনি। আমি এখানে এসেছি আপনার স্ত্রীকে সুস্থ করে দিতে। আপনি আমাকে অল্প একটু সময় দেন, আমি এক্ষুনি তাকে সুস্থ করে দেব। তারপর কিষান গিয়ে জাদুর কাঠিটি তার শরীরের মধ্যে ছোঁয়াতে সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। এটা দেখে তো মুখিয়া সম্পূর্ণ অবাক হয়ে যায়। সে তার ভুল বুঝতে পারে এবং কিষানের কাছে এসে ক্ষমা প্রার্থী হয়।